আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের টাকা পয়সার সবচেয়ে বড় সমস্যাটা হয়তো অন্য কোথাও? হয়তো আমরা সম্পদ আর দায়ের ফারাকটাই ঠিকমতো বুঝি না। হুম খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট দিয়ে শুরু করলেন। আর ঠিক এই বিষয়টাই কিন্তু রবার্ট কিওসাকি আর শ্যারন লেক্টারের লেখা বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের একেবারে কেন্দ্রে রয়েছে। হ্যাঁ, ওই বইটা সত্যি বলতে বইটা পড়ার পর টাকা নিয়ে আমার অনেক দিনের ধারণা বেশ ধাক্কা খেয়েছিল। খেয়েছে অনেকেরই, কারণ বইটা আমাদের শেখানো অনেক গতানুগতিক আর্থিক চিন্তাকে প্রশ্ন করে, বিশেষ করে ওই দুই বাবার কন্ট্রাস্টিং গল্পটা। ঠিক তাই। একদিকে লেখকের নিজের বাবা পুয়ার ড্যাড, উচ্চশিক্ষিত, পিএইচডি ডিগ্রি, ভালো সরকারি চাকরি, কিন্তু সারা জীবন ধরে একটা আর্থিক টানাপোড়েন, তাই না? একদম। অন্যদিকে তার বন্ধুর বাবা, যাকে তিনি রিচ ড্যাড বলছেন, প্রথাগত শিক্ষা তেমন নেই, হয়তো স্কুলের গণ্ডিও পেরোয়নি, কিন্তু একজন সফল ব্যবসায়ী আর দারুণ কুশলী বিনিয়োগকারী। এই দুজনের টাকা নিয়ে ভাবনা চিন্তা, দর্শন দুটো সম্পূর্ণ আলাদা জগৎ, আর লেখক এই দুটো থেকেই শিখেছেন। ঠিক। আর এই বইটার ফলেই কিন্তু অ্যাসেট আর লায়াবিলিটি এই শব্দ দুটো একেবারে সাধারণ মানুষের আলোচনার মধ্যে চলে এসেছে, যদিও হয়তো অনেকে এর আসল মানেটা নিয়ে এখনো একটু দ্বিধায় ভোগেন। হ্যাঁ, সেটাই। তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই বইয়ের মূল ভাবনাগুলো আরেকটু সহজ করে বুঝতে। শুধু টাকা রোজগার নয়, টাকাকে বোঝা, তাকে নিজের জন্য কাজে লাগানোর কৌশলগুলো জানা। আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, আমরা কি কেবল টাকার জন্য খেটেই যাব জীবনভর, নাকি এমন কোনো উপায় আছে যাতে টাকা আমাদের জন্য কাজ করবে? এই প্রশ্নটাই তো আসল। চলুন তাহলে গভীরে যাই। বইটার একেবারে গোড়ার কথা, ওই সম্পদ আর দায়ের পার্থক্য, ব্যাপারটা কি একটু সহজ করে যদি বলেন। অবশ্যই। দেখুন, লেখক খুব সহজ করে বুঝিয়ে দিয়েছেন, সম্পদ বা অ্যাসেট হলো এমন কিছু যা আপনার পকেটে নিয়মিত টাকা নিয়ে আসে। টাকা নিয়ে আসে যেমন? ধরুন, আপনার একটা ফ্ল্যাট আছে, সেটা আপনি ভাড়া দিয়েছেন, প্রতি মাসে ভাড়া পাচ্ছেন, তাহলে ওই ফ্ল্যাটটা আপনার একটা অ্যাসেট বা সম্পদ। অথবা ধরুন, আপনি শেয়ারে ইনভেস্ট করেছেন, সেখান থেকে ডিভিডেন্ড পাচ্ছেন, সেটাও অ্যাসেট। বা ধরুন কোনো ব্যবসার লাভ আসছে আপনার কাছে। আচ্ছা, বুঝেছি, যা থেকে আয় হচ্ছে। তাহলে লায়াবিলিটি বা দায়? দায় বা লায়াবিলিটি হলো ঠিক এর উল্টোটা, যা আপনার পকেট থেকে নিয়মিত টাকা বের করে নিয়ে যায়। যেমন সবচেয়ে কমন উদাহরণ হলো ধরুন গাড়ির লোন। প্রতি মাসে ইএমআই দিতে হচ্ছে, সুদ যাচ্ছে, গাড়ির তেল ভরতে হচ্ছে, মেইনটেনেন্সের খরচ আছে। এই সব কিছু আপনার টাকা বের করে নিচ্ছে, তাই গাড়িটা লেখকের মতে একটা লায়াবিলিটি। কিন্তু আমরা তো গাড়ি বা বাড়ি কেনাকে একটা বড় অ্যাচিভমেন্ট ভাবি, একটা সম্পদ ভাবি। এখানেই তো মজাটা। কিওসাকি বলছেন, আমরা যেটাকে সম্পদ ভাবছি সেটা আসলে আমাদের জন্য দায় তৈরি করছে না তো। যেমন ধরুন, আপনার নিজের থাকার বিশাল বাড়িটা, যদি সেটায় থাকতে গিয়ে আপনার কেবলই খরচ হয়, ধরুন বিশাল অঙ্কের প্রপার্টি ট্যাক্স বা লোনের কিস্তি, বা ধরুন ঘন ঘন মেরামতির খরচ, আর সেখান থেকে যদি কোনো আয় না আসে, তাহলে সেটাও আসলে একটা দায়। ওয়াও, এটা কিন্তু আমাদের সাধারণ চিন্তাভাবনার থেকে বেশ আলাদা। আমরা তো ভাবি নিজের বাড়ি মানেই বিরাট সম্পদ। হ্যাঁ, এই প্রচলিত ধারণাটাকেই লেখক চ্যালেঞ্জ করেছেন। উনি বলছেন, বাড়িটা তখনই সম্পদ হবে যখন সেটা আপনার পকেটে টাকা আনবে। যেমন ধরুন, বাড়ির একটা অংশ ভাড়া দিলেন বা হোম অফিস হিসেবে ব্যবহার করে ব্যবসার খরচ বাঁচালেন, কিন্তু শুধু থাকার জন্য যদি বিরাট খরচ হতে থাকে, তাহলে ওটা দেখতে সম্পদের মতো হলেও ফাইন্যান্সিয়ালি ওটা একটা দায়। তার অ্যাসেট টাকা আনে আর লায়াবিলিটি টাকা নিয়ে যায়। খুবই সিম্পল কিন্তু শক্তিশালী আইডিয়া। একদম। আর কিওসাকি বলছেন, ধনীরা কেন ধনী হন? কারণ তারা সারা জীবন ধরে অ্যাসেট কেনেন বা তৈরি করেন। তারা এমন জিনিসপত্রে বিনিয়োগ করেন যা থেকে আরও টাকা আসে। আর বাকিরা, মধ্যবিত্ত বা গরিব মানুষ, তারা মূলত লায়াবিলিটি কেনেন, হয়তো বড় গাড়ি, নতুন গ্যাজেট বা এমন বাড়ি যার রক্ষণাবেক্ষণের প্রচুর খরচ। আর তারা ভাবেন এগুলোই বুঝি তাদের সম্পদ। এখানেই কিন্তু মূল সমস্যাটা, তারা খরচের ফাঁদে আটকে পড়েন। এই আটকে পড়াটাকেই কি লেখক র্যাট রেস বলেছেন, ওই ইঁদুর দৌড়ের মতো? ঠিক তাই, র্যাট রেস, একটা অন্তহীন চক্র। ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাও,
মাইনে বাড়বে, তখন জীবনযাত্রার মান বাড়াও, বড় বাড়ি, ভালো গাড়ি, বেশি খরচ। হ্যাঁ, তারপর সেই খরচ সামলাতে আবার ভালো করে কাজ করো, প্রমোশন বা ইনক্রিমেন্টের জন্য দৌড়াও, আয় বাড়ে কিন্তু তার সাথে পাল্লা দিয়ে খরচও বেড়ে যায়, দিনের শেষে হাতে কিছুই থাকে না প্রায়। একদম, আয় বাড়ছে কিন্তু সম্পদ বাড়ছে না, বাড়ছে দায় আর খরচ। ফলে লোকটা সেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, অনেকটা খাঁচায় দৌড়ানো ইঁদুরের মতো। বাইরে থেকে দেখতে মনে হচ্ছে এগোচ্ছে, কিন্তু আসলে সে একই বৃত্তে বন্দী, আর্থিক স্বাধীনতার দিকে এগোতে পারছে না। উফ, ভয়ানক তো ব্যাপারটা। এই র্যাট রেস থেকে বেরোনোর উপায় কি তাহলে? উপায় হলো, লেখক বলছেন আপনার অ্যাসেট কলামটা বাড়াতে হবে। মানে এমন কিছু তৈরি করতে হবে যা থেকে আপনার কাছে নিয়মিত টাকা আসবে, সক্রিয়ভাবে কাজ না করলেও, যেটাকে বলে প্যাসিভ ইনকাম বা পরোক্ষ আয়। প্যাসিভ ইনকাম, এটা আজকাল খুব শোনা যায়। ঠিক কী ধরনের জিনিস হতে পারে এগুলো? অনেক কিছুই হতে পারে, যেমন ধরুন রিয়েল এস্টেট থেকে ভাড়া, স্টক মার্কেট থেকে ডিভিডেন্ড বা ক্যাপিটাল গেইন, আপনি যদি কোনো বই লেখেন বা গান তৈরি করেন তার থেকে রয়্যালটি, কিংবা ধরুন এমন একটা ব্যবসা তৈরি করা যেটা নিজে নিজেই চলে, আপনার সারাক্ষণ থাকার প্রয়োজন হয় না, সেখান থেকে লাভ আসা। তার মানে এমন কিছুতে ইনভেস্ট করা বা তৈরি করা যা আপনার হয়ে টাকা কামাবে। এক্স্যাক্টলি। আর এর জন্য সবচেয়ে জরুরি জিনিসটা হলো আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি, যেটা দুঃখজনকভাবে আমাদের স্কুল কলেজের কারিকুলামে প্রায় নেই বললেই চলে। একদম ঠিক। আমরা অঙ্ক শিখি, বিজ্ঞান শিখি, ইতিহাস শিখি, কিন্তু টাকা কিভাবে কাজ করে, কিভাবে তাকে ম্যানেজ করতে হয়, কিভাবে বাড়াতে হয়, এই শিক্ষাটা পাইলা বললেই চলে। আর এই আর্থিক শিক্ষার অভাবেই মানুষজন ভুল সিদ্ধান্ত নেয়, দামি লায়াবিলিটি কেনে, ভালো বিনিয়োগের সুযোগ চিনতে পারে না, অথবা হয়তো ভয় পেয়ে কোনো ঝুঁকি নেয় না। এখানেই কি লেখক ওই মাইন্ড ইয়োর ওন বিজনেস বা নিজের ব্যবসায় মন দিন এই কথাটা বলেছেন? এর মানে কি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করতে হবে? সবাই তো আর ব্যবসার ঝুঁকি নিতে পারে না বা চায় না। না না, ঠিক চাকরি ছাড়ার কথা প্রথমে বলছেন না, বরং বলছেন আপনার চাকরি বা পেশা যাই হোক না কেন সেটা আপনার প্রফেশন, কিন্তু আপনার বিজনেস বা ব্যবসা হলো আপনার অ্যাসেট কলামটা, মানে আপনি যেখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করছেন বা করবেন। ও আচ্ছা, তার মানে চাকরি বা পেশা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের সম্পদ তৈরির দিকে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, ধরুন আপনি একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা শিক্ষক, সেটা আপনার পেশা, যা থেকে আপনার অ্যাক্টিভ ইনকাম আসছে। কিন্তু একই সাথে আপনি হয়তো কিছু শেয়ার কিনছেন, বা একটা ছোট ফ্ল্যাট কিনে ভাড়া দিচ্ছেন, বা উইকেন্ডে একটা অনলাইন কোর্স করাচ্ছেন। এই দ্বিতীয়গুলো হলো আপনার বিজনেস, যা আপনার অ্যাসেট কলাম তৈরি করছে। তার মানে আমাদের প্রধান কাজ যাই হোক, আমাদের সবারই একটা সাইড হাসেল বা নিজের সম্পদ তৈরির প্রকল্প থাকা উচিত বলতে পারেন। তবে সাইড হাসেল শব্দটা ব্যবহার না করে কিওসাকি বলছেন ফোকাসটা হওয়া উচিত অ্যাসেট জমানোর উপর। সেটা পার্ট টাইম ব্যবসাও হতে পারে, আবার স্রেফ বুদ্ধি খাটিয়ে বিনিয়োগও হতে পারে। মূল কথা হলো আপনার আয়ের উৎসকে বহুমুখী করা এবং প্যাসিভ আয়ের স্রোত তৈরি করা। কিন্তু এই নিজের কিছু শুরু করা, মানে ধরুন বিনিয়োগ বা ব্যবসা, এতে তো ঝুঁকি থাকে, লোকসানের ভয় থাকে। এই ভয়টা কাটানো যায় কিভাবে? ভয় তো থাকবেই। কিওসাকি বলছেন না যে ভয় পাওয়া চলবে না। রিচ ড্যাডের দর্শন অনুযায়ী ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভয়ের কারণে পিছিয়ে যাওয়াটা সমস্যা। বরং ভয়টাকে ম্যানেজ করতে শিখতে হবে। ম্যানেজ করতে হবে কিভাবে? প্রথমত জ্ঞান অর্জনের মাধ্যমে। আপনি যে বিষয়ে বিনিয়োগ করতে যাচ্ছেন বা ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেটা নিয়ে ভালোভাবে জানুন, পড়াশোনা করুন, রিসার্চ করুন। আর্থিক নিরক্ষরতাই কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি। না জেনে কিছু করতে গেলেই লোকসানের ভয় বাড়ে। ঠিক, জ্ঞান বাড়লে আত্মবিশ্বাসও বাড়ে। একদম। দ্বিতীয়ত হিসেব করে ঝুঁকি নিন, মানে ক্যালকুলেটেড রিস্ক। একেবারে সর্বস্ব বাজি রেখে ঝাঁপিয়ে পড়া নয়। ছোট করে শুরু করুন, অল্প টাকায় বিনিয়োগ করুন বা ছোট পরিসরে ব্যবসা শুরু করুন, যাতে লোকসান হলেও সেটা সামলানো যায়। হ্যাঁ। আর তৃতীয়ত, ভুল থেকে শিখুন। কিওসাকি বলছেন ব্যর্থতা আসলে শেখার একটা অংশ। যারা সফল হয়েছেন তারা কেউই একবারেই হননি। তারা অনেক ভুল করেছেন, লোকসান করেছেন, কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করেছেন। ভয় পেয়ে যারা চেষ্টাই পারেন না তারা কখনো সফল হতে পারেন না। তার মানে পারফেক্ট হওয়ার অপেক্ষা না করে শুরু করে দেওয়া আর পথে চলতে চলতেই শেখা। বলতে পারেন
অ্যাকশন নেওয়াটা খুব জরুরি। শুধু প্ল্যান করে গেলে হবে না, ছোট হোক শুরু করতে হবে। এই ভয় কাটানোর প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ আইডিয়া কিন্তু বইতে আছে। সেটা কি? সেটা হলো শুধু টাকার জন্য বা মাইনের জন্য কাজ না করে শেখার জন্য কাজ করা। শেখার জন্য কাজ করা মানে মাইনেটা কি জরুরি নয়? মাইনে অবশ্যই জরুরি, কিন্তু কিয়োসাকি বলছেন বিশেষ করে কেরিয়ারের শুরুতে এমন কাজ বা দায়িত্ব বেছে নেওয়া উচিত যেখানে আপনি মূল্যবান কিছু শিখতে পারবেন, এমন দক্ষতা অর্জন করতে পারবেন যা আপনাকে ভবিষ্যতে সম্পদ তৈরি করতে সাহায্য করবে। কি ধরনের দক্ষতা? যেমন ধরুন সেলস বা বিক্রির দক্ষতা, মার্কেটিং, কমিউনিকেশন বা যোগাযোগ, অ্যাকাউন্টিং বা হিসাব রাখা, লিডারশিপ বা নেতৃত্ব দেয়া, নেগোসিয়েশন বা দর কষাকষি। এই স্কিলগুলো হয়তো আপনার বর্তমান চাকরিতে সরাসরি খুব বেশি মাইনে বাড়াবে না, কিন্তু দীর্ঘমেয়াদে এগুলো আপনাকে নিজের ব্যবসা দাঁড় করাতে বা ভালো বিনিয়োগের সুযোগ বুঝতে অংশক সাহায্য করবে। ইন্টারেস্টিং। তার মানে শুধু টেকনিক্যাল স্কিলের পিছনে না ছুটে এই ম্যানেজমেন্ট বা বিজনেস স্কিলগুলো অর্জন করা বেশি জরুরি বলছেন। জরুরি দুটোই, কিন্তু উনি জোর দিচ্ছেন এই প্রায়োগিক দক্ষতাগুলোর উপর, যেগুলো সরাসরি টাকা ম্যানেজ করতে বা বাড়াতে সাহায্য করে। কারণ একটা ভালো মাইনের চাকরি আপনাকে হয়তো র্যাট রেসে ভালো অবস্থানে রাখবে, কিন্তু এই দক্ষতাগুলো আপনাকে র্যাট রেস থেকে বেরোতে সাহায্য করতে পারে। তার মানে একটা হাই পেইং কিন্তু সীমিত শেখার সুযোগের চাকরির চেয়ে হয়তো কম মাইনের কিন্তু বেশি শেখার সুযোগের চাকরি বেছে নেওয়া দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে। কিয়োসাকির দর্শন অনুযায়ী হ্যাঁ, কারণ ওই অর্জিত দক্ষতাগুলোই আপনার আসল সম্পদ হয়ে উঠবে, যা আপনাকে বেতন বা চাকরির ওপর নির্ভরশীলতা থেকে মুক্তি দিতে পারে। আচ্ছা, পুরো আলোচনাটা শুনে মনে হচ্ছে ধনী হওয়া বা আর্থিক স্বাধীনতা অর্জন করাটা শুধু কত টাকা আয় করছি তার উপর নির্ভর করে না, এটা অনেকটাই মানসিকতার ব্যাপার। একদম ঠিক বলেছেন। এটা একটা মাইন্ডসেট শিফট। প্রথমত সম্পদ ও দায়ের পার্থক্যটা বোঝা এবং সেই অনুযায়ী নিজের আর্থিক সিদ্ধান্ত নেওয়া। দ্বিতীয়ত ক্রমাগত আর্থিক জ্ঞান অর্জন করা। তৃতীয়ত ভয়কে জয় করে হিসেব করে ঝুঁকি নেওয়া। আর চতুর্থত টাকাকে নিজের জন্য কাজ করানো, শুধু টাকার জন্য নিজে খেটে না যাওয়া। পারফেক্ট। এই চারটে পিলারই হল রিচ ড্যাড পুয়ার ড্যাডের মূল ভিত্তি। ধনীরা টাকার জন্য কাজ করেন না, তারা এমন সিস্টেম তৈরি করেন যাতে টাকা তাদের জন্য কাজ করে। তাহলে যদি আমরা আজকের আলোচনার মূল শিক্ষাগুলো এক জায়গায় করি, কি কি দাঁড়াবে? প্রথম এবং প্রধান শিক্ষা হল আর্থিক সাক্ষরতা অর্জন করুন, জানুন বুঝুন টাকা কিভাবে কাজ করে। দ্বিতীয়ত অ্যাসেট বা সম্পদ চিনুন এবং সেগুলো অর্জন করার দিকে মনোযোগ দিন। লায়াবিলিটি বা দায় এড়িয়ে চলুন, বিশেষ করে যেগুলো অপ্রয়োজনীয়। তৃতীয়ত শুধু মাইনের জন্য কাজ না করে শেখার জন্য কাজ করুন। এমন দক্ষতা অর্জন করুন যা আপনাকে ভবিষ্যতে সম্পদ তৈরি করতে সাহায্য করবে। আর চতুর্থত ভয়কে পুরোপুরি বাদ দিতে না পারলেও তাকে ম্যানেজ করতে শিখুন। লোকসানের ভয় যেন আপনাকে ভালো সুযোগ হাতছাড়া করতে বা চেষ্টাই না করতে বাধ্য না করে। ছোট করে শুরু করুন, ভুল থেকে শিখুন, এগিয়ে যান। দারুণ, খুবই পরিষ্কারভাবে বললেন। আলোচনাটা সত্যিই খুব কাজের হলো। ধন্যবাদ। আশা করি শ্রোতাদেরও ভালো লেগেছে এবং তারা নিজেদের আর্থিক জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন। হ্যাঁ, আর সেই ভাবনাটা উস্কে দিতেই আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। একটু ভেবে দেখুন তো, আপনার প্রতিদিনের বা প্রতি মাসের আর্থিক অভ্যাসগুলোর মধ্যে কোনগুলো আপনাকে সত্যি সম্পদ তৈরির দিকে নিয়ে যাচ্ছে, আর কোনগুলো হয়তো আপনার অজান্তেই আপনাকে দায়ের জালে আর ওই র্যাট রেসের মধ্যেই আটকে রাখছে। খুব জরুরি প্রশ্ন। নিজের খরচের খাতাটা বা বিনিয়োগের পোর্টফোলিওটা এই অ্যাসেট বনাম লায়াবিলিটির ছকে ফেলে দেখলে হয়তো অনেক নতুন উপলব্ধি হতে পারে। ঠিক তাই, এই উত্তরটা খুঁজে বের করাটাই হয়তো আপনার আর্থিক স্বাধীনতার যাত্রার প্রথম পদক্ষেপ হতে পারে। ভেবে দেখবেন।